জাস্ট ইম্যাজিন, তুমি অনেক সাহস করে প্রথমবার সোলো ট্রাভেলে বেরিয়েছ। তোমার কাছে এটা একদম স্বপ্নের মতো। কোথায় ঘুরতে যাবে, কিভাবে যাবে, কোথায় থাকবে, কি খাবে, সবটা তুমি নিজে প্ল্যান করেছো। আর তোমার নিজের উপর সম্পূর্ণ ভরসা আছে যে হ্যাঁ, আমিও এটা করতে পারি। কিন্তু যেটা তোমার স্বপ্নের ভ্রমণ কাহিনী হয়ে ওঠার কথা ছিল, সেটাই যদি পরিণত হয় দুঃস্বপ্নে, তখন? আজকে আমরা আলোচনা করতে চলেছি 2013 সালে এমনই এক ভ্রমণ কাহিনী সম্পর্কে, যা সারা বিশ্বকে স্তম্ভিত করেছিল। 1991 সালের 30শে এপ্রিল কানাডার ভ্যাঙ্কুভারে জন্মগ্রহণ করে ল্যাম হোই, যার আরেক নাম ছিল এলিসা ল্যাম। তার বাবা মা হংকং থেকে আসা অভিবাসী বা ইমিগ্রেন্টস ছিলেন এবং পরে তারা একটি রেস্তোরাঁ চালাতেন। ঠিক যেমন আমরা আজকাল বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজেদের পছন্দের জিনিস সম্পর্কে পোস্ট করি, তেমনি 2010 সালে এলিসা তার প্রথম ব্লগ ইথার ফিল্ডস শুরু করে, যেখানে সেই ফ্যাশন ও ফটোগ্রাফির প্রতি তার ভালোবাসার কথা জানিয়েছিল। কিন্তু ধীরে ধীরে তার ব্লগ তার মনের অবস্থা প্রকাশের একটি মাধ্যম হয়ে ওঠে। সে সেখানে তার মেন্টাল হেলথ নিয়ে খোলাখুলিভাবে লিখত। সে নিজের সত্যকে আড়াল করত না। এলিসা বাইপোলার ডিসঅর্ডার ও ডিপ্রেশনে ভুগছিল। এই রোগে কখনো খুব বেশি উচ্ছ্বাস, আবার কখনো গভীর হতাশা দেখা যায়। আর তাই সে বিভিন্ন ওষুধ খেত এবং বেশিরভাগ সময় স্বাভাবিক জীবনযাপন করত। এলিসা ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ছিল। তার ক্লাসমেটসরা আর শিক্ষকেরা তাকে একজন মেধাবী ও সৃজনশীল তরুণী হিসেবে ব্যাখ্যা করে। আরও 5টা মানুষের মতো তারও কিছু স্বপ্ন ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার সেই স্বপ্ন দেখা 2013 সালেই থেমে যায়। 2012 সালের 21শে ডিসেম্বর এলিসা প্রথম ভ্রমণের ইচ্ছা প্রকাশ করে, আর সেই অনুযায়ী কিছু পরিকল্পনার পরে 2013 সালের 7ই জানুয়ারি সে নিজের জন্য ফ্লাইট বুক করে। কিন্তু এরই মাঝে এলিসা সোশ্যাল মিডিয়াতে একটি অদ্ভুত বার্তা পোস্ট করে। 9ই জানুয়ারির সেই পোস্টে সে লেখে, টুডে আই এম ফিলিং রিয়েলি স্যাড। আর ঠিক 9 দিন বাদে এলিসা তার যাত্রা শুরু করে। 22শে জানুয়ারি এলিসা পৌঁছয় ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরে, কিন্তু তার 2 দিন পরে সে এয়ারপোর্টে পথ হারিয়ে ফ্লাইট মিস করে। 28শে জানুয়ারি সে লস অ্যাঞ্জেলেসের স্টে অন মেইন বলে এক হোটেলে গিয়ে ওঠে। কিন্তু আসলে এই হোটেলটি একটি বড় হোটেলের একটি অংশ ছিল মাত্র, আর সেই হোটেলটির নাম ছিল সেসিল হোটেল। আর এই হোটেলে থাকার সিদ্ধান্তটাই এলিসার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল। এই হোটেলের ইতিহাস অনেক পুরনো, আর এই হোটেলে যাদের দৈনন্দিন জীবন কাটত তাদের ইতিহাসও খুব একটা সুখকর নয়। এই হোটেল একসময় খুব লাক্সুরিয়াস হোটেল ছিল, আর এদের সার্ভিসও সেই রকমই লাক্সুরিয়াস ছিল। কিন্তু অর্থনীতিতে পতনের পর কোম্পানির প্রায়োরিটির পরিবর্তন ঘটে। সেখানে এমন কিছু মানুষ থাকতে শুরু করে যাদের কিছুই ছিল না, যারা নানা ধরনের খারাপ কাজে জড়িত ছিল, সাবস্টেন্স অ্যাবিউজ করত। ক্রিমিনাল সহ বিভিন্ন ধরনের মানুষকে বিনা তত্ত্বাবধানে এই হোটেলে থাকার জায়গা দেওয়া হয়। আর এই সব কিছুর ফলস্বরূপ সেসিল হোটেলের রেপুটেশন একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছিল। এরপর সেসিল হোটেলের মালিকানার হাত বদল হয়। নতুন মালিক ঠিক করেন হোটেলটিকে 2 ভাগে ভাগ করা হবে। একটা অংশে যেমন মানুষ থাকছে তাই থাকবে, বাকি অংশ ট্যুরিস্টদের জন্য ছাড়া হবে। তাদের ধারণা ছিল এতে বিজনেসও ভালো হবে। এই আইডিয়া থেকেই জন্ম হয় স্টে অন মেইনের। আর এই অংশটা কিভাবে তৈরি করা হয়েছিল? 15 তলা সেসিল হোটেলের মধ্যেই 3টি ফ্লোর চুজ করা হয়। 4th ফ্লোর থেকে 6th ফ্লোর, এই ফ্লোরগুলিকে সাজিয়ে গুছিয়ে স্টে অন মেইন নামকরণ করা হয়। আর বাকি ফ্লোরগুলি তখনও সেসিল হোটেল হিসেবেই থাকে, যেখানে আগে যেভাবে বিভিন্ন ধরনের মানুষ থাকছিল তারাই বসবাস করতে থাকে। একই বিল্ডিংয়ে 2টো আলাদা মেইন ডোর আর 2টো আলাদা লবি বের করা হয়। কিন্তু এত কিছু করার পরেও এই হোটেলে লিফট একটাই ছিল, অর্থাৎ যারা স্টে অন মেইনের ট্যুরিস্ট আর যারা সেসিল হোটেলে আগে থেকে থাকতো তারা সবাই সেই একটাই লিফট ইউজ করত যে কোনো ফ্লোরে যাওয়ার জন্য। এলিসা যে রুমটা বুক করেছিল
সেখানে আরও কয়েকজনের সাথে সেই রুম শেয়ার করে থাকছিল, কিন্তু তারা হঠাৎই দাবি করে এলিসা অস্বাভাবিক আচরণ করছে। তাই হোটেল কর্তৃপক্ষ এলিসাকে পঞ্চম তলায় একটি আলাদা ঘরে থাকার বন্দোবস্ত করে দেয়, যাতে অন্যদের অসুবিধা না হয়। 31শে জানুয়ারি এলিসার সেই হোটেল থেকে চেক আউট করার কথা ছিল। কয়েকজন হোটেল কর্মী এবং সেসিল হোটেলের কাছের একটি বুক স্টোর, যার নাম দ্য লাস্ট বুক স্টোর, সেখানকার এক কর্মী কেটি অরফ্যান তাকে সেদিন শেষবারের মতো দেখেছিল। কেটি পরে জানায় এলিসা খুবই বন্ধুসুলভ, প্রাণবন্ত এবং হাসি খুশি একজন মেয়ে ছিল। সে বই কিনতে কিনতে ভাবছিল বইগুলো ভ্রমণের সময় বহন করা খুব ভারী হয়ে যাবে কিনা। এলিসার পরিকল্পনা অনুযায়ী সেদিনই তার হোটেল ছেড়ে সান্তা ক্রুজ যাওয়ার কথা ছিল। ভ্রমণের সময় সে নিয়মিত তার বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করছিল, কিন্তু 31শে জানুয়ারি যোগাযোগ না হওয়ায় তাদের উদ্বেগ দ্রুত আতঙ্কে পরিণত হয়। অবশেষে তার বাবা মা লস অ্যাঞ্জেলেসে এসে এলিসাকে নিখোঁজ রিপোর্ট করেন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পুলিশ ও তার পরিবার হোটেল ও তার আশেপাশে যথাসম্ভব খোঁজ চালায়। তার ঘরও একদম স্বাভাবিক অবস্থায় ছিল, কোনো লড়াইয়ের চিহ্ন বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এমনকি সার্চ ডগ আনা হলেও তারা এলিসাকে খুঁজে বের করতে পারেনি। এভাবেই একের পর একদিন কাটতে থাকে। আসে 14ই ফেব্রুয়ারি। সেদিন পুলিশের তরফ থেকে প্রকাশ করা হয় সেসিল হোটেলের সেই লিফটের সিসিটিভি ফুটেজ। ভিডিওতে দেখা যায় এলিসা একা লিফটে ঢোকে, তারপর একসাথে অনেকগুলো বোতাম প্রেস করে। তারপর সে হঠাৎই লিফটের এক কোণায় লুকানোর চেষ্টা করে, আবার কখনো লিফটের দরজা দিয়ে বাইরে তাকায়। এসব দেখে মনে হয় যেন কেউ তাকে তাড়া করছে। কখনো বা এলিসা অদৃশ্য কারোর সঙ্গে কথা বলছে বা ইশারা করছে। অবশ্য ফুটেজে লিফটের বাইরে কেউ দাঁড়িয়েছিল কিনা সেটা দেখা যায়নি, কিন্তু পুরো ভিডিওটা জুড়ে এলিসার অঙ্গভঙ্গিমা, তার দাঁড়ানোর কায়দা, তার আচরণ বড্ড অস্বাভাবিক ছিল। ভিডিওটির শেষে এলিসাকে লিফট থেকে বেরিয়ে বাঁ দিকে যেতে দেখা যায়, আর তারপরেই এলিসা ঠিক কোথায় হাওয়া হয়ে গেল কেউ বুঝতেই পারেনি। আর এই ভিডিওটা কিন্তু খুব ভাইরাল হয়েছিল। হতেই পারে তোমরা যারা আমার মতো এই ধরনের কন্টেন্ট কনজিউম করো, তারা কোথাও না কোথাও এই সিসিটিভি ফুটেজটা দেখেছো। আর এই ফুটেজটা রিলিজ হতেই নানা রকম রিউমার্স, নানা রকম থিওরিজ সারা ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়তে থাকে। আর তাদের মধ্যেই একটিতে বলা হয় এলিসা নিশ্চয়ই সেই বিখ্যাত এলিভেটর গেমটি খেলেছিল। আর হ্যাঁ, 2013 সালে এলিসার এই অন্তর্ধানের পরই কিন্তু তাইওয়ানের লিওর কেসটা রিওপেন করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাতে কোনো লাভ হয়নি। আর এলিসা, তার খোঁজ কি মিলেছিল শেষ পর্যন্ত? মিলেছিল, কিন্তু যেভাবে তাকে উদ্ধার করা হয়েছিল সেটা হয়তো তার পরিবার পরিজন কেউই আশা করেনি। দিনটা 19শে ফেব্রুয়ারি। সেসিল হোটেলের কর্মীরা অভিযোগ পায় কলের জলে অদ্ভুত স্বাদ ও গন্ধের অভিযোগ। এক কর্মী তাই ছাদে যায় জলের ট্যাঙ্ক চেক করতে, আর সেখানে সেই ট্যাঙ্কের ভিতরে সে আবিষ্কার করে এলিসার ভাসমান নগ্ন দেহ। 2 দিন পরে 21শে ফেব্রুয়ারি সরকারি রিপোর্টে বলা হয় এটি জলে ডুবে দুর্ঘটনাজনিত মৃত্যু। জুন মাসে পূর্ণ রিপোর্ট প্রকাশিত হয়। তাতে দেখা যায় তার শরীরে কোনো মাদক বা অ্যালকোহলের প্রভাব ছিল না। কিন্তু এখন প্রশ্ন হলো, কিভাবে সে একটি সুরক্ষিত ছাদের ট্যাঙ্কে পৌঁছালো? না, তার কোনো স্পষ্ট ব্যাখ্যা আজও মেলেনি। ছাদে যাওয়ার সব দরজা তালাবদ্ধ ছিল, এমনকি সেখানে অ্যালার্ম থাকার কথা ছিল। তবুও সে সেখানে পৌঁছে যায়, কিন্তু কিভাবে? পরে জানা যায় ফায়ার এসকেপ দিয়ে যাওয়া সম্ভব ছিল। তবে প্রশ্নটা থেকেই যায়, সে কি সত্যি নিজে ট্যাঙ্কে ঢুকেছিল? ট্যাঙ্কগুলো আকারে অনেক বড় ছিল, আর সেগুলোর উপর লাগানো ছিল ভারী ঢাকনা। কর্মীরাও সিঁড়ি ব্যবহার করত সেগুলো চেক করার জন্য। প্রথমে সবাই বলে এলিসা ট্যাঙ্কের ভিতরে ঢুকে নিজে সেই ঢাকনা টেনে বন্ধ করবে, তা একেবারে অসম্ভব। কিন্তু পরে জানা যায় ট্যাঙ্কের ঢাকনা খোলা অবস্থায় পাওয়া গিয়েছিল। তবুও একটি প্রশ্ন থেকে যায়, সার্চ ডগ কেন এলিসাকে খুঁজে বের করতে পারেনি? কোনো উত্তর মেলেনি। আরেকটি সম্ভাবনা তার মানসিক অবস্থার সঙ্গে যুক্ত। রিপোর্টে দেখা যায় তার ওষুধের মাত্রা খুব কম ছিল,
এতে মনে করা হয় হয়তো সে ওষুধ ঠিকমতো নিচ্ছিল না, যার ফলে তার মানসিক অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। আর এই কারণেই অনেকের ধারণা এলিসা হয়তো নিজেই এই কাণ্ডটা ঘটিয়েছিল। এই সব তথ্য থাকা সত্ত্বেও তদন্ত থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি। কেন এমন ঘটল, তার কারণ কি, এলিসার মানসিক অবস্থা নাকি অন্য কিছু, এসবই অজানাই থেকে যায়। এমনকি ময়না তদন্ত রিপোর্টও নতুন সন্দেহ তৈরি করে। অনেকেই দাবি করে রিপোর্টটি খুবই সংক্ষিপ্ত ছিল। এই স্বচ্ছতার অভাব তদন্তে বড় ফাঁক তৈরি করে। রিপোর্টে একটি অস্বস্তিকর বিষয়ও ছিল। তার শরীরের একটি অংশে রক্ত জমে থাকার কথা বলা হয়। কেউ কেউ এটিকে নির্যাতনের লক্ষণ মনে করেছিলেন, তবে একজন বিশেষজ্ঞ বলেন এটি শরীর পচনের সময় স্বাভাবিকভাবেই হতে পারে। তবুও এই বিষয়টি সন্দেহ আরও বাড়ায়। কেসটিতে এতগুলো অদ্ভুত অ্যাঙ্গেল থাকা সত্ত্বেও তদন্তকারীরা এটিকে দুর্ঘটনা বলে ঘোষণা করেন। তাই অনেকের কাছেই এই সিদ্ধান্তটা নিশ্চিত তথ্যের চেয়ে অনুমান বলে বেশি মনে হয়। এই রহস্য এখানেই শেষ হয়নি। এলিসার মৃত্যুর পরও তার টাম্বলার ব্লগে নাকি নতুন পোস্ট আসতে থাকে। এগুলো তার আগের পোস্টগুলোর মতোই ছিল। এটি হয়তো টাম্বলারের শিডিউল করা পোস্ট ফিচারের কারণে হতে পারে, কিন্তু তবুও অনেকের মনে সন্দেহ তৈরি হয়, কারণ এলিসার মৃত্যুর পর তার ফোন কোথাও খুঁজে পাওয়া যায়নি। নাই সেটা তার দেহের সঙ্গে ছিল, নাই তার ঘরে। ফলে এলিসার অনেক ফলোয়াররাই প্রশ্ন করে এই পোস্টগুলো কি আগে থেকেই শিডিউল করা ছিল, নাকি কেউ তার অ্যাকাউন্ট ব্যবহার করছিল। আর সত্যি বলতে আজও এর কোনো নিশ্চিত উত্তর নেই। যে কেসটি অনেক দিন আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, যে রহস্য অনেক আগেই ফাঁস হওয়ার কথা ছিল, তা আরও জটিল হয়ে ওঠে। এই প্রশ্নগুলোর উত্তর না পাওয়ায় অনেকেই ভাবতে থাকে সত্যটা কি ইচ্ছা করেই লুকিয়ে রাখা হয়েছে। আর এরপরে ইন্টারনেটে শুরু হয় নানা তত্ত্বের ঝড়। কেউ মনে করে এটি হত্যা, কেউ হোটেলের অন্ধকার ইতিহাসের দিকে আঙ্গুল তোলে, তো কেউ আবার বলে এলিসার তো আগে থেকেই অনেক সমস্যা ছিল, হয়তো সে নিজেই এটা করেছে। কিন্তু কিছু মানুষ আরও ভয়ঙ্কর কিছু সন্দেহ করে, যেমন সেই এলিভেটর গেম। আচ্ছা, এই পুরো ঘটনাটা শুনে তোমাদের কি মতামত কমেন্টে লিখে জানিও। আমি তোমাদের থিওরিগুলো পড়ার জন্য অপেক্ষায় থাকবো। আর আগামী পর্বে তোমাদের সঙ্গে আলোচনা করার জন্য আমি নিয়ে আসবো আরও কোনো রহস্যময় ঘটনা। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, সাবধানে থেকো, আর তোমাদের প্রিয়জনদেরকে যত্নে রেখো, ভালো রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।